বেচারা অশিক্ষিত তোলামূলের পিছন পাকা উন্নয়ন বাহিনী ভেবেছিল এতদিন যেভাবে ধমক চমক দিয়ে এই রাজ্যটাকে শাসন করার তারা চেষ্টা করেছে, সেই একই খেলা তারা 2026-এও চালিয়ে যাবে। কেননা এই যে পুলিশ বাহিনী আছে 14 তলার নির্দেশে, তারা তো তাদের কিছু করবে না। ফলে ওই গুন্ডামি, ওই মস্তানি তাদের অস্ত্র, এবং সেই অস্ত্রে বাকিরা সবাই ভয় পেয়ে যাবে। এমনকি সেই গুন্ডামি মস্তানিতে ভয় পেয়ে যাবে খোদ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভয় পেয়ে যাবেন যিনি চিফ রয়েছেন সেই জ্ঞানেশ কুমারজি। আর তাই সীমাহীন অসভ্যতা করার একটা চেষ্টা করা হয়েছিল। ভাবা হয়েছিল ওই নোংরামিতে ঘাবড়ে টাবড়ে যাবেন এবং তারপর এই তোলামূল বাহিনী যা যা দাবি জানছে সমস্ত কিছু সেখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু হলোটা কি? জ্ঞানেশ কুমারজি বুঝিয়ে দিলেন এইসব ধমক চমকের রাজনীতির তিনি পরোয়া করেন না। উল্টে তিনি খোদ ডিডিমণির পাড়ায় ঢুকে দেখিয়ে দিলেন তার দম কতখানি, এবং তার পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী থেকে শুরু করে ডিএম এসপি সকলকেই বুঝিয়ে দিলেন নিজের অকাদে থাকো, না হলে কত দানে কত চাল এবার ইলেকশন কমিশন বোঝাতে শুরু করবে। আপনারা জানেন যে অ্যাজ পার শিডিউল ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তারা কিন্তু গতকাল রাত্রেই কলকাতায় চলে এসছেন। জ্ঞানেশ কুমারজি তো রয়েছেন, তার পাশাপাশি আরও 12জন আধিকারিক পুরো বেঞ্চ কলকাতায় চলে এসছেন, এবং তাদেরকে রিসিভ করতে রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তারপর যিনি চিফ ইলেকশন কমিশনার রয়েছেন এখানে মনোজ কুমার আগরওয়াল, সকলেই সেখানে গিয়েছিলেন। এবং তারপর যেটা মনে করা হয়েছিল যে রাজ্য সরকার যখন সমস্ত প্রোটোকল মেনটেন করছে, যেটা জেনারেলি তারা করে না, তাহলে পুরো ব্যাপারটা হয়তো ঠিকঠাকই চলবে। কিন্তু না, প্রথম থেকেই এখানে চূড়ান্ত সীমাহীন অসভ্যতার একটা চেষ্টা করা হয়েছে। এয়ারপোর্ট থেকে শুরু করে নিউ টাউনের যে হোটেলে জ্ঞানেশ কুমারজিরা থাকবেন, সেখানে পুরো রাস্তাতে গো ব্যাক ধ্বনি শোনানো হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে। কিন্তু মুশকিলের ব্যাপার কি জানেন? সেখানে একা এই রাজ্যের শাসক দল নয়, তাদের দোসর, যেটা বারবার বলি সিপে মূল সেটিং আছে, সেই বামপন্থীরাও এখানে রাস্তায় রয়েছে। কারণটা কি? কারণ এই একা শাসক দলের যে এখন শক্তি রয়েছে সেইটা দিয়ে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করা যাবে না। সেই জন্য কি এদের শক্তিকেও কাজে লাগাতে হয়েছে। এইসব ক্ষেত্রে আমরা তো দেখেছি যে বিরোধীদের কোনো রকম জায়গা শাসক দল দেয় না, তো জামাই আদর করে বামেদের এতখানি জায়গা ছেড়ে দেওয়ার কারণটা কি রয়েছে? আসলে যেটা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল এতদিন ধরে, যে এই যে এসআইআর প্রসেসটা চলছে, এই এসআইআর প্রসেসটা দুটো কারণে করা হয়েছে। এক, বেছে বেছে এই রাজ্যের মুসলিম সম্প্রদায়ের নাম বাদ দিয়ে দেওয়া হবে, এবং দুই, যারা এই রাজ্যে বিজেপিকে ভোট দেয় না সেই বিরোধী ভোটারদের বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে গত 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, এবং সেখানে দেখা গেছে যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। যিনি এই রাজ্যের, এই দেশের যোগ্য ভোটার তার নাম আছে, হ্যাঁ, যেগুলো নিয়ে সন্দেহ আছে সেইগুলো বিচারাধীন রয়েছে, এবং সব থেকে যেটা মজার কথা, সেগুলো বিচার করছেন মাননীয় বিচারপতিরা। সুতরাং তাদের হাতেই ফয়সালা চলে গেছে। ফলে মানুষ খেপানোর এই যে জায়গাটা, এটার কিছুতেই ইমপ্লিমেন্ট করা যাচ্ছিল না। এই যে ইলেকশন কমিশনকে ভিলেন বানানোর যে জায়গাটা, সেটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছিল না। এই অবস্থায় ফুল বেঞ্চ চলে এসেছে, এবং সাধারণত আমরা অতীতে যেটা দেখেছি, কমিশনের এই ধরনের ফুল বেঞ্চ যখনই ভিজিট করে তারপরেই কিন্তু ফেরত যাওয়ার পর তারা ইলেকশনটা ঘোষণা করে দেন। যেহেতু 65 লাখ অলরেডি বাদ চলে গেছে এবং 60 লাখ অ্যাডজুডিকেশনে আছে, সেগুলোর ফয়সালা কি এখনো জানা যায়নি। সুতরাং এই মুহূর্তে ভোট ঘোষণা হলে এই 1,25,00,000 ভোটারকে বাদ রেখে ভোট করতে হবে, এবং সেখানে প্রত্যেক বিধানসভায় গড়ে 40,000 করে ভোট গ্যাচাং ফু হয়ে যাচ্ছে। আর সেটা যদি হয়, ওই 250-260-এর ফুটানি ছেড়ে দিন, 30-40টা আসন পাবে না, 30টা আসন পেয়ে প্রধান বিরোধী দলের জায়গায় আসতে পারবে না। এই অবস্থায় এরা পৌঁছে গেছে। সেই জন্য প্রচণ্ড আতঙ্ক ঘিরে ধরেছে, আর তাই নতুন করে লোক খেপানোর চেষ্টা করা হচ্ছে। কেমন লোক খেপানোর চেষ্টা করা হচ্ছে, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। তাপস চ্যাটার্জি, শাসক দলের বিধায়ক, তিনি বলেছেন লোকাল বহু লোকের নাম নাকি বাদ গেছে, সেই জন্য সেই সব মানুষরা এসে ক্ষিপ্ত হয়েছেন, হয়ে প্রতিবাদ জানিয়েছেন। আচ্ছা, যখন এই এসআইআর হয়েছে তখন দিনের পর দিন টিভিতে, খবরের কাগজে আপনারা দেখেননি যে এই যে নিউ টাউন এলাকা রয়েছে, এখানে হাজারে হাজারে, লাখে লাখে মানুষ পালিয়ে যাচ্ছে, এখানে কাজের লোক আর পাওয়া যাচ্ছে না। যারা এতদিন অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা এখানে কাজ করে খাচ্ছিল, তারা বুঝেছে এসআইআরের পর তাদের কপালে কি নাচছে, তারা পালিয়ে যেতে শুরু করেছে। তাহলে তারা যদি ডিটেক্টেড হয় এবং তাদের নাম ডিলিটেড হয়, তাহলে কার কি আপত্তি আছে? আপত্তি আছে একমাত্র দেশ বিরোধী শক্তির, আর তারাই কি অ্যাক্টিভেট হয়েছে?
আসলে আরেকটাও কারণ ছিল, সেটা হচ্ছে জ্ঞানেশ কুমারজিকে ভয় পাইয়ে দেওয়া, যে এটা কলকাতা, এটা পশ্চিমবঙ্গ, এখানে আমাদের গুন্ডামি মস্তানি শেষ কথা বলে, সুতরাং আমরা যা যা চাইছি সব কিছু চুপচাপ ভালো ছেলের মতো মেনে নাও, ওইসব ঝাড়াই বাছাই করতে এসো না, ওইসব অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাকে বার করতে এসো না, তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আর তাতে ভয় পেয়ে যাবেন জ্ঞানেশ কুমারজি? ভয় তো অনেক দূরের কথা, দেখা গেল তিনি একদম ডাঁটকে আছেন। এবং আজকে সকালেই তিনি সমস্ত মিটিং টিটিং, তার যা শিডিউল কাজ আছে সেই সব শুরু করার আগে সোজা কালীঘাটে চলে গেছেন। সেই কালীঘাটে গিয়ে তিনি মায়ের কাছে পুজো দিয়ে এসেছেন। দেখুন, যারা বাংলার বাইরে থেকে আসে তারা সাধারণত কালীঘাটে এসে একবার মায়ের কাছে মাথা ঠুকিয়ে যান, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এরা এতখানি অসভ্য, এরা এতখানি নির্লজ্জ, এরা এতখানি ছোট লোক যে একটা মানুষ তার ধর্মীয় আচার আচরণ পালন করতে যাচ্ছেন, সেখানে গিয়েও গো ব্যাক বলা হচ্ছে, সেখানে গিয়েও বিক্ষোভ দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু রাষ্ট্রপতি খান্ডের পর যতখানি ব্যাকফুটেরা চলে গেছে, সেই জায়গায় জ্ঞানেশ কুমারজির গাড়ি একদম ভিআইপি গেটের সামনে দাঁড় করানো হয়েছে এবং এমনই প্রোটোকল তৈরি করা হয়েছে যে বিক্ষোভটা ব্যারিকেডের বাইরে হবে, তার কাছে কিছু আসবে না। কিন্তু কোথাও গিয়ে তাকে একটা ভয় পাওয়ানোর চেষ্টা, তাকে একটা চাপে রাখার চেষ্টা, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে কি সত্যিই জ্ঞানেশ কুমারজি চাপে পড়ে গেছেন? না, কোনো লক্ষণ এখন অবধি দেখা যায়নি। উল্টে যাকে যা যা ডোজ দেওয়ার সেটা দিয়ে দিয়েছেন। আজকে তিনি বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছিলেন, যে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে লড়বে তাদের সঙ্গে বৈঠক আছে, তার প্রশাসনিক বৈঠক আছে। তো সেখানে শাসক দলের তরফ থেকে গিয়েছিলেন কারা? মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার, যিনি এতদিন নির্লজ্জ চটিচাটা দলদাস হিসেবে রাজ্য পুলিশের ডিজির পদটা জোর করে পিসির দয়ায় আঁকড়ে পড়েছিলেন। তিনি সেই চাকরি ছাড়ার পর এখন সোজাসুজি এই শাসক দলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন। কতখানি নির্লজ্জ পুলিশগিরি বা শাসক দলের এক্সটেন্ডেড ভার্সান, পুলিশি ভার্সান তিনি করেছেন, সব কিছু প্রমাণিত হয়ে গেছে। সেই রাজীব কুমারকে পাঠানো হয়েছিল, কেন পাঠানো হয়েছিল? ওই আবারও চাপ তৈরি করার জন্য। এই রাজীব কুমার যখন গাড়ি থেকে নামছে, তিনি তো এখন তৃণমূল নেতা, তাকে পুলিশ স্যালুট মারছে। কেন? কেননা এই বার্তাটা দিতে যে রাজীব কুমার হয়তো পুলিশ ছেড়ে দিয়ে তৃণমূল জয়েন করেছে, কিন্তু এই পুলিশ এখনো রাজীব কুমারের পায়ের তলায় থাকে। এইটা প্রমাণ করতে যে যে পুলিশ বাহিনী দিয়ে ভোট করানোর কথা ভাবছো, তারা এই রাজীব কুমারদের মতো লোকগুলো, যারা তৃণমূলের চটি চেটেছে বলে এতদিন আজকে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছে ড্যাং ড্যাং করে, তাদের কন্ট্রোলে থাকবে। সুতরাং ভোট ওইভাবেই হয়ে যাবে যেমন এতদিন হয়ে এসছে। সেই জন্যই কি রাজীব কুমারকে পাঠানো হয়েছিল? যাই হোক, একটা চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আর সেখানে গিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য খুব চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করেছেন, কিন্তু মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বুঝিয়ে দিয়েছেন যে ভদ্রভাবে কথা বলুন, এটা চিৎকার চেঁচামেচির জায়গা নয়, এটা কলতলার ঝগড়া করার জায়গা নয়, শাউট করবেন না, চিৎকার করবেন না, পরিষ্কার বলে দিয়েছে। তাতে চন্দ্রিমা দেবীর খুব কষ্ট হয়েছে। মহিলারা একটু নাকি জোরেই কথা বলে, আমি তো জানি না মহিলারা জোরে কথা বলে। ইনফ্যাক্ট কাউকেই জোরে কথা বলার দরকার হয়ে পড়ে না যদি তার পয়েন্টে লজিক থাকে। চিৎকার কাউকে করতে হয় না। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছে আমার গলার জোরটা একটু বেশি, তো বেশি সেটা বাড়িতে রাখো। একটা জায়গায় গেছো, একটা সাংবিধানিক বডির কাছে গেছো, সেখানে গিয়ে কার্সি মেনটেন করতে শেখো। না শিখলে অকাতটা ওইভাবেই বোঝানো হবে। আসলে চন্দ্রিমা ভট্টাচার্যদের কাছে কোনো লজিক ছিল না। বলছে আপনি কি করে বিচার করতে পারেন যে কে ভারতীয় নাগরিক আর কে ভারতীয় নাগরিক নয়? না, সেই বিচার তো ইলেকশন কমিশন করছে না। কিন্তু হ্যাঁ, ভারতীয় নাগরিক না হলে তার নাম ভোটার তালিকায় উঠবে না, এই জায়গাটা ইলেকশন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে, সেটাই তারা করছে। আর এই নিয়ে যা কিছু মামলা মকদ্দমা করে ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছিলেন, তা তো বুমেরাং হয়ে গেছে। আজকে ইলেকশন কমিশন নয়, ইলেকশন কমিশন অবশ্যই সাহায্য করছে, কিন্তু পুরো বিচার পদ্ধতিটা রয়েছে মাননীয় বিচারকদের হাতে, সেখানে ফয়সালা হবে। তাহলে আজকে ইলেকশন কমিশনকে গিয়ে চাপ সৃষ্টি করার কি জায়গাটা রয়েছে? আসলে ভেবেছিলেন চিৎকার চেঁচামেচি করলেই ইলেকশন কমিশন ভয় পেয়ে যাবে, জ্ঞানেশ কুমার ভয় পেয়ে যাবে। হয়নি। এমনকি ফিরহাদ হাকিম, তিনিও নাকি অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু এই ফিরহাদ হাকিমকে এখন একটাই প্রশ্ন করার, যে তার যে বিধানসভা, সেখানে ৭৫,০০০ ভুয়ো ভোটার ডিটেক্টেড হয়ে গেছে, সেই ৭৫,০০০ নাম ডিলিটেড হয়ে গেছে। যারা ভুয়ো ভোটার ছিল, মৃত ভোটার ছিল, ডুপ্লিকেট ভোটার ছিল, নন এক্সিস্টিং ভোটার ছিল, তাদের নাম ডিলিট হয়ে গেছে। এবং তার থেকেও বড় কথা, এই যে অ্যাডজুডিকেশন, সেখানেও প্রায় ৩০-৩২ হাজার নাম রয়েছে। তাহলে তিনি যেখান থেকে বিধায়ক হয়েছেন সেখানে এত জালি ভোট রয়েছে, তিনি জানতেন না? নাকি তারই মস্তিষ্ক প্রসূত এই সব কিছু, সেগুলো আজকে যখন বাদ চলে গেছে, তার ২০২৬-এ জেতা, যেটা সেফ সিট বলা হয়, সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে, সেই জন্য এত রাগ, এত গুসা। কিন্তু ওই রাগ করে গুসা করে কিছু হবে না।
এরা যে চাপ তৈরি করার চেষ্টা করেছে তাতে আলটিমেটলি ঘেঁচু হয়েছে। কেননা এরা যাওয়ার পর ইলেকশন কমিশন একটা বিবৃতি জারি করেছে, একটা প্রেস নোট দিয়েছে। সেখানে কমিশনের বৈঠকে মোট 60টি দল যোগ দিয়েছিল, যেখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস ছাড়াও ছিল ফরওয়ার্ড ব্লক, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি। প্রত্যেক দল শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে। কমিশন জানায় অনেক দল এসআইআর প্রক্রিয়ার প্রশংসা করেছে এবং কমিশনের প্রতি ভরসা রেখেছে এবং অশান্তি এড়াতে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাও বলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ, বেশিরভাগ দলের কাছ থেকেই 1 বা 2 দফায় নির্বাচনের আর্জি এসেছে। অর্থাৎ কমিশনকে এই চাপ দেখানো, এই চোখ রাঙানো, রাজীব কুমারকে পাঠানো, যাকে পুলিশ দিয়ে স্যালুট দেওয়ানো, এইসব কমিশনকে কোনো এফেক্ট করেনি। ফলে ফলে কমিশনের এই বিবৃতি বুঝিয়ে দিচ্ছে খেলাটা এবার তাদের নিয়মেই হবে। সেই খেলাটা সেই নিয়মে থেকে খেলো, তারপর তুমি ভোটে জিতলে জিতবে, না জিততে পারলে বাড়িতে বসে থাকবে। কিন্তু কমিশনকে চোখ রাঙাবো আর তার ফলে এখানে বেআইনি কাজ হবে না, এবার পশ্চিমবঙ্গে সেইটা হচ্ছে না। এবার এইটা যখন শাসক দল বুঝে গেছে তখন তারা লাফালাফি করে চলে গেছে সুপ্রিম কোর্টে। কেননা দেখুন, আবারও বলেছিলাম, এই যে ধর্না নামক নাটকটি করছে, সেটা করছেন কেন? আলটিমেটলি তারা তো গিয়েছিলেন সুপ্রিম কোর্টে যে এসআইআর প্রসেসটাকেই খারিজ করে দাও। সুপ্রিম কোর্ট বলেছে ভাগো, হবে না। বলেছেন যে মাইক্রো অবজারভার তুলে দাও, সুপ্রিম কোর্ট বলেছে ভাগো, হবে না। উল্টে তোমরা এখানে বেয়াদবি করছো, তোমরা এখানে বদমাইশি করছো, সুতরাং এখানে আমি বিচারকদের পাঠিয়ে দিলাম, তাদের উপর দাদাগিরিটা করে দেখাও। তো চাপটা পড়ে গেছে। তো সেই সংক্রান্ত মামলার শুনানি আগামীকাল 10 তারিখ আছে মহামান্য সুপ্রিম কোর্টে। তো তার আগেই এবার মানিকা গুরুস্বামী, মানে আরেক তৃণমূলী, যিনি ওই তৃণমূলের মামলা টামলা লড়েন, মুখ্যমন্ত্রীর মামলা লড়েন বলে রাজ্যসভার টিকিট পেয়ে গেছেন, একজন অবাঙালি যিনি বাংলার কি করবেন কেউ জানে না, শুধু শুধু তাকে খুশি রাখার জন্য একটা বাংলার কোটার রাজ্যসভার টিকিট চলে গেল। তো যাই হোক, তিনি গিয়ে মামলা ঠুকে দিয়েছেন। কাদের হয়ে মামলা ঠুকেছেন? যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের তরফ থেকে বলা হচ্ছে তাদের ডকুমেন্টস নেওয়া হচ্ছে না। আরে ভাই, তারা তো প্রমাণ করুক যে তারা ভারতীয়। তারা তো ভারতীয়ই নয়, তারা তো নন এক্সিস্টিং, তারা তো ডুপ্লিকেট ভোটার। তাহলে তাদের জন্য কি কথা শোনা হবে? যাই হোক, আপৎকালীন ভিত্তিতে সেই মামলাটা শুনানির কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? আপনারা জানেন, এরকম যে কোনো গুরুত্বপূর্ণ মামলার আগেই আর একটা মামলা ঠুকে দেওয়া এখন এই তৃণমূলের একটা নয়া স্টাইল হয়ে গেছে। আগামীকাল মামলা আছে, সেখানে খুব একটা বেশি দাঁত ফোটানোর জায়গা নেই। বেশি কিছু বলতে গিয়েছিলেন ওই কপিল সিব্বাল, আইনের থাপ্পড় খেয়ে বাড়ি চলে গেছেন। ফলে ওই জায়গায় ঢোকার যেহেতু জায়গা নেই, তাহলে ওই মামলাটায় যখন ঢুকতে হবে আর একটা পাল্টা মামলা করে দাও, যাতে কিছু বলার স্কোপ পাওয়া যায়। যদি সুপ্রিম কোর্টের কাছ থেকে ভিক্ষা টিক্ষা করে কিছু একটা পাওয়া যায়, সেই চেষ্টা আপ্রাণ করা হচ্ছে। আসলে এই কপিল সিব্বাল, এই অভিষেক মনু সিংভি, এদেরকে দেখে মহামান্য সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে ইলেকশন কমিশন যে কাজটা করছে সঠিক, আর সেটাকে বাধা দেওয়ার এরা পদে পদে চেষ্টা করছে। বারবার বারবার এরা ভৎসিত হয়েছে। ফলে এইসব মুখগুলো আর চলছে না। তাই মেনকা গুরুস্বামীর মতো অবাঙালি মুখকে তুলে এনে এখন ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আরেকটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সিপিএম, যেটা সিপিএম মূল সেটিংয়ের কথা বারবার বলি, আগেই দেখালাম যে গো ব্যাক যে বলা হয়েছে, কালো পতাকা যে দেখানো হয়েছে গণেশ কুমারজিকে, সেখানে তৃণমূলের পাশাপাশি সিপিএমও ছিল। সিপিএম মূল সিটিং সেখানেই এস্টাবলিশ। তার পাশাপাশি তৃণমূলের ভাষাতেই কথা বলছে 60 লাখ ডিলিট ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে পিসির বাড়ির আবদার মোহাম্মদ সেলিম সাহেবদের। যে 60 লাখ নাম বাদ গেছে, সেগুলো বিচারপতিরা বিচার করছেন, আপনি তার উপরে চলে গেছেন যে তাদেরকে ফিরিয়ে আনতেই হবে। কেন ভাই? তারা যদি রোহিঙ্গা হয়, তারা যদি বাংলাদেশি হয়, তাদের যদি প্রপার ডকুমেন্টস না থাকে, তাদের যদি ভারতীয় নাগরিকত্বই না থাকে, কিসের জন্য ফিরিয়ে আনতে হবে? যদি থাকে, আপনাদের বলতে হবে না, আপনাদের মাতব্বরি করতে হবে না, মহামান্য বিচারপতিরাই সেটা বিচার করে তাদেরকে ফিরিয়ে আনবেন। আর যদি না থাকে, যা হওয়ার সেটাই হবে। কিন্তু না, এইটা ফিরিয়ে আনতে হবে না, ভোট করতে হবে, এবং তার উপর চাপ দেওয়া হচ্ছে সময়ে ভোট করতে হবে। অর্থাৎ যেহেতু বিচারপতিদের যা সংখ্যা এবং যে পরিমাণ সেগুলোকে বিচার করতে হবে, একটা লম্বা পিরিয়ড লাগবে। তাই তালে গোলে এই 60 লাখ ভোটারের নাম এখন ঢুকিয়ে দাও, যাতে দিদিমণির আবার নবান্নে যাওয়াটা নিশ্চিত হয়ে যায় এবং সেলিম সাহেবদের নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খাওয়াটাও নিশ্চিত হয়ে যায়। তো এই চাপের মুখে একদিকে তৃণমূল, একদিকে সিপিএম, সব জোট বেঁধে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই ইলেকশন কমিশন ভয় পেয়ে গেছে? না, কোনো ইঙ্গিত এখনো সেরকম পাওয়া যায়নি। উল্টে ছাল ছাড়িয়ে নুন দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কিরকম? দেখুন একবার, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর এবার কিন্তু বৈঠক হচ্ছে প্রশাসনিক মহলে। সেখানে ডিএম এসপিদের সঙ্গে বৈঠক হচ্ছে এবং পরিষ্কারভাবে গণেশ কুমারজি জানতে চাইছেন এই ডিএম, এই এসপিদের কাছ থেকে, যে অন্য রাজ্যে তো ভোটের সময় এই হিংসা টিংসা হয় না, বাংলায় এত হিংসাটা হয় কেন? এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আপনি ডিএমই হন আর এসপি হন,
কাউকে কোনো রেয়াত করা হবে না, কেউ পালাতে পারবেন না। যদি দোষী হন তাহলে শাস্তি আপনাদের পেতেই হবে। এবং শুধুমাত্র ভোট নয়, ভোট পরবর্তী হিংসাতেও যদি আপনাদের নাম আসে তাহলে তাহলে এর শেষ দেখে ছাড়বে ইলেকশন কমিশন। শুধুমাত্র ডিএমএসপি যে আছেন তা নয়, যিনি এই মুহূর্তে দিদিমণির খুব প্যারের লোক, এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল, যিনি কিনা ছিলেন কলকাতা পুলিশের কমিশনার, যার হাত ধরেই নাকি অভয়া কাণ্ডের এই যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট সেই সব কাজকর্ম হয়েছিল, ফলে জনরোষের জনগণের চাপের সামনে সেই বিনীত গোয়েলকে সরিয়ে দিতে হয়েছিল, একটু অন্তরালে রাখতে হয়েছিল। তো সেই বিনীত গোয়েলকে এখন আবার ভোটের আগে দিদিমণির খুব দরকার হয়ে পড়েছে, তাকে জামাই আদর করে নিয়ে আসা হয়েছে, এডিজি আইন শৃঙ্খলা করা হয়েছে, কিন্তু সেখানেও ক্যাক করে ধরেছেন জ্ঞানেশ কুমারজি। আজকে যখন বিনীত গোয়েল সেখানে প্রেজেন্টেশন দিচ্ছিলেন, এই বিনীত গোয়েল জিকে হঠাৎই প্রশ্ন করে বসেন ইলেকশন কমিশনার যে পশ্চিমবঙ্গে নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নেই কেন, অন্যান্য রাজ্যে তো এটা আছে। ঘাবড়ে যান বিনীত কুমার, আমতা আমতা করে কিছু একটা বলতে যান, তাকে থামিয়ে দেন, পরিষ্কারভাবে বলছেন আপনাকে খুব ভালো করে চিনি, কেন নেই সব জানি। এবং এরপর সমস্ত আধিকারিকদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন ভুল দেখলে ব্রেকফাস্টের দাওয়াই দেওয়া হবে, এমন জায়গায় দাঁড় করাবো ফিরতে পারবেন না। অর্থাৎ অর্থাৎ এই যে চাপের খেলাটা দিদিমণি খেলানোর চেষ্টা করছিলেন, যাতে নাকি ইলেকশন কমিশন ঘাবড়ে যাবে, যাতে নাকি জ্ঞানেশ কুমারজিরা চাপে পড়ে যাবেন, এবং যেটা দিদিমণিরা অন্যায় আবদার করছেন, পিসির বাড়ির আবদার করছেন, সেটাই মেনে নেবেন না। এখনো অবধি কলকাতা সফরে এসে, পশ্চিমবঙ্গ সফরে এসে ইলেকশন কমিশন সেরকম কোনো ইঙ্গিত দেখালো না। উল্টে যারা যারা ওখানে গিয়ে কাজটা করছেন না সঠিকভাবে, বা যারা যারা বেয়াদবি করার চেষ্টা করলেন, তাদেরকে তাদের ভাষাতেই জবাবটা বুঝিয়ে দিলেন। এবং ইলেকশনটা যে নিরপেক্ষ হবে এবং সেটা ইলেকশন কমিশনের যে শর্ত, সেই শর্তেই হবে, সেই নিয়মেই হবে, তার মাঝখান থেকে পলিটিক্যালি যে জিততে পারে ইলেকশন কমিশনের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বেয়াদবি করতে গেলে এবার খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, সেটা দিদিমণির পাড়ায় ঢুকে জ্ঞানেশ কুমারজি স্বয়ং বুঝিয়ে দিলেন। কি বলবেন ইলেকশন কমিশনের এই পদক্ষেপ নিয়ে, এবং যে সীমাহীন অসভ্যতা হচ্ছে তার এগেনস্টে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা রেখে এদেরকে অওকাত বুঝিয়ে দেওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।